morning everyone, how are you? This is your educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS YouTube চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে পার্ট 2 ক্লাস অলরেডি আমি পার্ট 1 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করেছি এবং আমি বলেছিলাম যে এই সেশনটা বা এই সিরিজটা আমি কন্টিনিউ করব, যা তোমাদের WBCS পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা 2024-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু 2024-এর প্রিলিমস শুধু নয়, পাশাপাশি যারা 2024 মেন পরীক্ষা দিচ্ছ, যারা 2023 মেন দেবে সবার জন্য, এছাড়া এসএসসি সিজিএল দাও, এছাড়া তোমরা ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, ফুড এসআই যেটা তোমাদের অ্যাডমিট কার্ড 2 তারিখ থেকে তোমরা পাবে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো পুরো ক্লাসটা করো, যদি কারো কোনো কোয়ারি বা ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে বলো। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তার আগে কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসটা কিন্তু একবার দেখে নেবে। জাস্ট এ মিনিট। ক্লাসটা একবার শেয়ার করো। জাস্ট এ মিনিট। চলো শুরু করা যাক ক্লাস। ওকে, লেটস স্টার্ট। অবশ্যই করে ডেলি ক্লাস অবশ্যই তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে পারো। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, তাহলে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ফলোতে ক্লিক করলে ফলোইং হবে, তাহলে ডেলি যে ক্লাসের আপডেটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই ইনসাইটস WBCS যে ইউটিউব চ্যানেলটা এখানে তোমরা দেখছো, এটা তোমাদেরই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এবং তোমাদের যদি ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ক্লাস, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইয়োর ফ্রেন্ডস। চলো আজকে প্রথম প্রশ্ন, যেটা কোয়েশ্চেন নাম্বার 21। আগের দিন আমি একটা জুডিশিয়াল রিভিউ নিয়ে কোয়েশ্চেন্স আলোচনা করছিলাম। তো আজকে যে প্রশ্নটা ভালো করে আমরা পড়ি। জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়ারি যে পর্যালোচনা মিনস হচ্ছে দ্য রাইট অফ জুডিশিয়ারি টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন কনস্টিটিউশনাল ম্যাটার। সাংবিধানিক কোনো ব্যাপারে জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থা যখন অ্যাডভাইস করে রাষ্ট্রপতিকে। দ্য পাওয়ার অফ জুডিশিয়ারি টু প্রোনাউন্স আপন দ্য কনস্টিটিউশনালি অফ ল পাস বাই দ্য লেজিসলেচার অ্যান্ড আদার ইস্যুড বাই এক্সিকিউটিভ। Okay, option C, the right of parliament to ask the judiciary to review its own judgment in view of popular dissentment. None of the above. এখানে অ্যান্সার কি হবে আমাকে তোমরা বলো। আচ্ছা, টেলিগ্রামে একবার ক্লাসটা শেয়ার করে দাও। টেলিগ্রামে তো এখানে উত্তর কি হবে দেখো। আমি তোমাদের বলেছিলাম যে পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে ল তৈরি করা, ঠিক আছে? কোনো এক্সিকিউটিভ যারা ল মেকার, ওকে, অবশ্যই তারা ল তৈরি করে, ঠিক আছে? তো খুব ভালো, কিন্তু সেই লটা যদি কোনো সময় কোনো মৌলিক অধিকারকে ভায়োলেট করে, এরকম হতে পারে। এইটাও তোমাদের এখানে লেখা নেই অপশানে, যে ধরো জুডিশিয়ারি কোনো একটা জাজমেন্ট বললো, ধরো আমি তোমাদের যদি বলি LGBTQ কমিউনিটি রাইটস নিয়ে, পরবর্তীকালে মনে হলো যে জুডিশিয়ারি যে এটাকে চেঞ্জেস দরকার আছে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের জাজমেন্টটাকেও চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে জাজমেন্ট চেঞ্জ করতে পারে। তো অবশ্যই বুঝতেই পারছো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্য পাওয়ার অফ জুডিশিয়ারি টু প্রোনাউন্স আপন দ্য কনস্টিটিউশনালিটি অফ ল পাসড বাই দ্য লেজিসলেচার অ্যান্ড আদার ইস্যুড বাই এক্সিকিউটিভ। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
বুঝতে পারলে? তাহলে এখানে কি বলছে, দ্য পাওয়ার অফ জুডিশিয়ারির ক্ষমতা এখানে কি, টু প্রোনাউন্স আপন দ্য কনস্টিটিউশনালিটি অফ ল যেটা পাস করেছেন এ লেজিসলেচার অ্যান্ড আদার যে ইস্যুড বাই এক্সিকিউটিভ। তো অপশন বি, ঠিক আছে? তো মনে রাখতে, এতে কি হবে, জুডিশিয়াল রিভিউ ইজ ওয়ান অফ দ্য চেকস অ্যান্ড ব্যালেন্স ইন দ্য সেপারেশন অফ পাওয়ার বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার, ঠিক আছে? In Parliament, the chief spokesperson of government on matters of general policy is the, বলছে পার্লামেন্টে চিফ সরকারি যে কোনো বিষয়বস্তু মানে সরকারের যে কোনো ব্যাপারে চিফ স্পোকপারসন কি, ইন পার্লামেন্ট দ্য চিফ স্পোকপারসন অফ দ্য গভর্নমেন্ট অন ম্যাটার অফ জেনারেল পলিসি ইজ দ্য স্পিকার, প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স না হোম মিনিস্টার? অ্যান্সার কি হবে আমাকে তোমরা বলো। ইন পার্লামেন্ট দ্য চিফ স্পোকপারসন অফ দ্য গভর্নমেন্ট, অবশ্যই হেড অফ দ্য স্টেট, চিফ স্পোকপারসন অফ দ্য লেজিসলেচার, তো প্রাইম মিনিস্টার অ্যান্সার হবে এখানে পিএম। The Prime Minister of India, as addressed in the Constitution of India, is the chief of the government. He is the chief advisor to the President, head of the Council of Ministers, leader of the House, leader of the majority of the party in the Parliament. বুঝতে পারছো? তিনি হলেন রিয়েল এক্সিকিউটিভ, রিয়েল অ্যাডমিনিস্ট্রেটর অফ আওয়ার কান্ট্রি। He is regarded as a chief administrator in India. He is the chief spokesperson বা spokesman of the government of India. এবং it is the duty of Prime Minister to keep the President informed all the decision of the Council of Ministers from time to time. তো অ্যান্সার এখানে হয়ে গেল অপশন বি। ওকে, ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, এই প্রশ্নটাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এগুলো ধরে নিতে পারো WBCS মেন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল পাওয়ার ইজ নট এনজয়েড বাই দ্য গভর্নর? এর মধ্যে কোন ফিনান্সিয়াল পাওয়ার, অর্থনৈতিক ক্ষমতা গভর্নর এনজয় করে না? এই প্রশ্নটাও কিন্তু ভেরি এসেন্সিয়াল কোয়েশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলো। অল দ্য ডিমান্ড ফর গ্র্যান্ট, অবশ্যই তোমরা বাজেট পড়লে এটা আরো ভালো জিনিসটা বুঝতে পারবে, স্টেট বাজেট। তো অল দ্য ডিমান্ড ফর গ্র্যান্টস আর প্রেজেন্টেড বিফোর দ্য স্টেট লেজিসলেচার অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য গভর্নর। হি ইজ ইন চার্জ অফ দ্য কন্টিনজেন্সি ফান্ড। ইউনিয়নের প্রেসিডেন্ট যেমন আকস্মিক তহবিলের ইনচার্জ সেভাবে তিনি দায়িত্ব দেয় অবশ্যই করে গভর্নরকে, স্টেট ফিনান্স কমিশনকে। দ্য সাপ্লিমেন্টারি গ্র্যান্ট ইফ এনি আর প্রেজেন্টেড বিফোর দ্য স্টেট লেজিসলেচার অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য গভর্নর। নর্মাল গ্র্যান্ট ছাড়া যদি কোনো সাপ্লিমেন্টারি গ্র্যান্টও যদি পাস করতে হয় অবশ্যই রেকমেন্ডেশন হবে আর প্রেজেন্ট বিফোর দ্য স্টেট, কার রেকমেন্ড? গভর্নর। And he can order the reduce of salary and allowance of the state civil servant during president's rule in the state. No, এটা তিনি এনজয় করে না, এটা গভর্নর এনজয় করে না। He can order the reduce of salary and allowance of the state civil service during president rule. রাজ্যের যে সমস্ত সিভিল সার্ভেন্ট তাদের স্যালারি, তাদের অ্যালাওয়েন্স, বেতন ভাতা এগুলোকে রিডিউস করবে রাষ্ট্রপতি শাসনের সময়, এটা গভর্নরের কোনো রোল নেই। দ্য গভর্নর, অপশন ডি, দ্য গভর্নর হ্যাজ অলসো ফিনান্সিয়াল ফাংশন, পাওয়ার অ্যান্ড ফাংশন। গভর্নর এনজয় করে অর্থনৈতিক ক্ষমতা। নো মানি বিল ক্যান বি অরিজিনেটেড, ইউনিয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট কোনো মানি বিল অরিজিনেটই হবে না ইন দ্য স্টেট লেজিসলেচার উইদাউট কার রেকমেন্ডেশন ছাড়া? গভর্নর রেকমেন্ডেশন ছাড়া। In every year, the budget is laid before the state legislature by the governor.
no proposal for taxation or expenditure can be made without any approval of the governor. তো অপশন বি, অপশন ডি, কিন্তু অপশন বাকিগুলো কিন্তু কারেক্ট। এইটা কিন্তু যে আমরা যে কোয়েশ্চেন ডিসকাস করছি এই কোয়েশ্চেন অনুযায়ী এই অপশন ডিটা হবে কিন্তু গভর্নরের ক্ষেত্রে রং, এটা গভর্নর এনজয় করে না। গুড মর্নিং। Which of the following category of emergency has not been declared so far? এখনো পর্যন্ত কোন ধরনের এমার্জেন্সি আমাদের দেশে বলতে পারো ডিক্লেয়ার হয়নি? ন্যাশনাল এমার্জেন্সি, এমার্জেন্সি ডিউ টু ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, না নান অফ দ্য অ্যাবভ? বলো। ফিনান্সিয়াল এমার্জেন্সি 360, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360, 352, 356 অ্যান্ড 360, 360 এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে মানে বেসিক্যালি মানে এখনো ইন্ডিয়াতে ভারতে কিন্তু জারি করা হয়নি। তো ফিনান্সিয়াল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360, ইফ দ্য প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড, যদি কোনো কারণে রাষ্ট্রপতি যদি স্যাটিসফাই হয় ইন্ডিয়ান ইকোনমি মানে আমাদের ভারতের অর্থনীতি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রেটেন্ড সিচুয়েশান, তো ফিনান্সিয়াল এমার্জেন্সি। দেখো করোনার মতো এত বড় একটা সমস্যা গেল, সেক্ষেত্রে ইমার্জেন্সি কিন্তু জারি হয়নি অর্থনৈতিক। তো সাচ অ্যান্ড ইমার্জেন্সি মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট, এইটা মনে রাখতে হবে। আগের দিন অনেকে 6 মান্থ করে আসে, এই ধরনের ইমার্জেন্সি যখন জারি করা হবে পার্লামেন্ট দ্বারা অবশ্যই করে 2 মাসের মধ্যে কিন্তু পার্লামেন্টে অ্যাপ্রুভাল হতে হবে। রাষ্ট্রপতি যখন জারি করবে তখন 2 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল, নাহলে কিন্তু এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। এডুকেশন হুইচ ওয়াজ ইনিশিয়ালি এ স্টেট সাবজেক্ট, ঠিক আছে, এডুকেশন হুইচ ওয়াজ ইনিশিয়ালি এ স্টেট সাবজেক্ট ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য কনকারেন্ট লিস্ট বাই, এডুকেশন কিন্তু ইনিশিয়ালি এটা মানে স্টেট সাবজেক্টের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে যুগ্ম তালিকায় আনা হয় 66 থেকে 61 তোমরা জানো। যাই হোক, তো এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? আর মনে রাখতে রাইট টু এডুকেশন কিন্তু এর মতো ফান্ডামেন্টাল রাইট। তো 24, 25, 42, 44। তো মনে রাখতে হবে 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। বর্তমান স্ট্যাটাস কি আছে? 21A, ঠিক আছে। আর 10টা ডিউটি আছে, এই মধ্যে একটা ডিউটি অ্যাড হয়েছে, 11টা ডিউটি। তো মনে রাখতে হবে থ্রু দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976 5 সাবজেক্টস ওয়ার ট্রান্সফার্ড ফ্রম স্টেট টু কনকারেন্ট। There are education, forest, wet and measures, protection of wild, animal and birds, administration of justice. How many fundamental rights are mentioned in Indian Constitution? কতগুলি মৌলিক অধিকার আমাদের সংবিধানে মেনশন করা আছে? 5, 6 আর বলেছে কিন্তু প্রেজেন্ট 7, 8। তো অ্যাট প্রেজেন্ট মনে রাখতে হবে নো, আবার ভুল, 6 হবে, 6 ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। অরিজিনালি 7 ছিল। ওয়্যার যদি বলতে এরকম যদি পরীক্ষা দিতে হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস ওয়্যার মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন তুই বলতে 7,
কিন্তু এখানে যেমন প্রশ্ন সেই উত্তর অনুযায়ী হয়ে যাবে কিন্তু 6 ফান্ডামেন্টাল রাইটস। রাইট টু ইকুয়ালিটি 14 to 18, রাইট টু ফ্রিডম 19 to 22, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 to 25, রাইট টু ফ্রিডম রিলিজিয়ন 23 to 24, 25 to 28, 29 to 30, কালচার এডুকেশন রাইটস অ্যান্ড রাইট টু কনস্টিটিউট রেমেডি 32। কারণ রাইট টু প্রপার্টি ছিল ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে, কিন্তু এটার মধ্যে লিগাল অ্যান্ড মোরাল রাইট। বর্তমান স্টেটাস কত নম্বর আর্টিকেলে ছিল? 31, বাট এখন স্টেটাস কিন্তু 300A। এই জন্যই বললাম এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব আবশ্যিক কোয়েশ্চেন। In which year National Congress Party founded? NCP 1949, 1999, 1972, 1997. NCP তো উত্তরে কি হবে? এটা ধরুন দেখো নেই, ইয়েস 300। তো এই 1999 সালে the Nationalist Congress Party is a centralist nationalist political party in India. The NCP was formed on 25th May 1999. Sharad Pawar, Maharashtra based একটা party. Which of the following is not included in the DPSP? এর মধ্যে কোনটা অবশ্যই এর মধ্যে কোনটা ডিপিএসপি বলতে পারো? এর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিপিএসপির মধ্যে কোনটা নেই? বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, তো প্রহিবিশন অফ লিকার, রাইট টু ওয়ার্ক, ইকুয়াল ওয়েজ ফর ইকুয়াল ওয়ার্ক, না রাইট টু ইনফরমেশন? Which of the following is not included the DPSP? এর মধ্যে কোনটি ডিপিএসপির মধ্যে ইনক্লুডেড নেই? তো রাইট টু ইনফরমেশন, আরটিআই, যেটা তোমাদের মেনশন আছে, তোমরা জানো এটা স্ট্যাটুটরি বডি আছে, রাইট টু ইনফরমেশন আইন 2005, ন্যাশনাল ইনফরমেশন কমিশন। ইন্ডিয়া বর্ডার ডিপিএসপি ফ্রম আইরিশ কনস্টিটিউশন 1937। আবার আয়ারল্যান্ড নিয়েছিল তোমার এনসেন্ট গ্রিস থেকে। তোমরা জানো তিনটে প্রিন্সিপালের উপর বেস করে তোমার ডিপিএসপি গঠন করা হয়েছে, একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল, একটা লিবারাল প্রিন্সিপাল, গান্ধীয়ান প্রিন্সিপাল। এই ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে, ঠিক আছে, এগুলো মূলত কিন্তু মনে রাখতে হবে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। ইউনিফর্ম সিভিল কোড হলো লিবারাল প্রিন্সিপাল, ঠিক আছে। আর ধরো পঞ্চায়েতি রাজ, সেটা কিন্তু মনে রাখতে হবে এটা গান্ধীয়ান প্রিন্সিপাল। পড়তে হবে, এগুলো পড়তে হবে। 36 থেকে 51, পার্ট 4। হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ কোয়ারেন্টো? রিড পড়েছ, বলো লিটারাল মিনিং কি? কোয়ারেন্টোর কথার লিটারাল মিনিং কি? উই কমান্ড টু ফরবিড বাই হোয়াট অথরিটি, নাকি নান অফ দ্য অ্যাবভ? কোয়ারেন্টো মানে অধিকার প্রিচ্ছ, তো বাই হোয়াট অথরিটি? আমি এক্সাম্পল দিয়ে বলছি। ধরো সাপোজ ধরো তুমি কলেজে স্কুলে পড়ো, তুমি কলেজে ঢুকছো, তখন তোমাকে বলো আই কার্ড দেখাও, কোন অথরিটি তুমি আসবে? ধরো কোনো একটা জুডিশিয়ারি, লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে, তখন জুডিশিয়ারি কিন্তু বলতেই পারে তার সাবঅর্ডিনেট কোর্ট রেসপেক্টে, যে লোয়ার কোর্টের রেসপেক্টে, বাই হোয়াট অথরিটি আপনি ইমিডিয়েট এই কাজটা, এই জাজমেন্ট দেখছেন, আপনি ইমিডিয়েটলি কেসটা মুভ করুন। তা বাই হোয়াট অথরিটি উই কমান্ড, ওটা আলাদা, টু ফরবিড, ফরবিডেন। হেভিয়াস কর্পাস মানে হ্যাভ দ্য বডি। কোয়ারেন্টো মানে কি? অধিকার, অধিকার পিচ্ছে, হ্যাভ দ্য বডি মানে ম্যান্ডারমাস মানে উই কমান্ড। ম্যান্ডারমাস মিন্স উই কমান্ড, পরামদেশ। কোয়ারেন্টো
by what authority? Certiorari to be certified. Habeas corpus, mandamus, querento, certiorari and prohibited to forbid. ঠিক আছে, এগুলো কিন্তু তোমার যদি মানে মৌলিক অধিকার যখন তুমি পড়বে তো এইগুলো এই মানে 32 এ তুমি পাবে রেমেডি। আর এই আইডিয়াগুলো মনে রাখতে হবে নেওয়া হয়েছে ইউকে থেকে, আর ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আচ্ছা মনে রাখতে হবে, তোমাদের বলে দিই কাল কিন্তু সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নেব, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। Who among the following is the executive head of the state in India? PM, President, Cabinet Secretary na Finance Minister? Head of the state, head executive of state. তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, ঠিক আছে। দ্য এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড মেনলি ইন দ্য, আর হেড অফ দ্য গভর্নমেন্ট বললে সিএম হবে, এই সরি এখানে তো ইউনিয়ন পড়াচ্ছি, পিএম হবে। দ্য হেড এক্সিকিউটিভ মানে হেড এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড মেনলি ইন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার আর্টিকেল, এই আর্টিকেল 53 অনুযায়ী 53 ক্লজ 1 অনুযায়ী thus the President of India is the executive head of the state of India. Part 4 of Constitution of India deal with, Part 4 এ কি মেনশন করা আছে? The union, the state, the fundamental rights, না DPSP। দেখো the union বললে তুমি বলবে Part 5, স্টেট বললে বলবে পার্ট 6, ফান্ডামেন্টাল রাইট বললে পার্ট 3, আর ডিপিএসসি বললে তুমি বলবে পার্ট 4, আর 4A বললে ডিউটি ফান্ডামেন্টাল এফডি, তাই না? সি নয়, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং গেভ মোনিস্টিক থিওরি অফ সোভারেনিটি? এই মোনিস্টিক থিওরি সার্বভৌমত্ব আমরা প্রিয়াম্বেলে পড়েছি, তা এটা কে দিয়েছিল? অস্টিন, ডারউইন, অ্যারিস্টটল না কার্ল মার্কস? অপশন এ হবে, অপশন এ অস্টিন। In the 19th century, the theory of sovereignty as a legal concept was preferred by Austin, an English jurist. He is regarded as the greatest exponent of monistic theory. Anti-defection law, তুমি জানো আফটার ইলেকশন যখন একটা পার্টির নেতা আর একটা পার্টিতে চলে যায়, কে বলে আমি দলে থেকে কাজ করতে পারছি না, আবার জিতে গেলে বলে ওই দলের কাছে আমি ফিরে এলাম, পুরনো দলে ফিরে এলাম। হ্যাঁ, গ্রেনভাইল অস্টিন। আচ্ছা, সেকেন্ড শিডিউল, 10th শিডিউল, থার্ড শিডিউল না ফোর্থ শিডিউল? এই দেখো সেকেন্ড শিডিউলে কি আছে? বেতন ভাতা। আচ্ছা, থার্ড শিডিউলে কি আছে? শপথ। ফোর্থ শিডিউলে আছে তোমার রাজ্যসভা আসন ভাগাভাগি, আর 10th শিডিউলে আছে অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, তো মনে রাখতে হবে। তো দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ পাস বাই পার্লামেন্ট ইন 1985, 1985 সালে ডিউরিং দ্য টাইম অফ রাজীব গান্ধী পিএম। দ্যাট টাইম পিএম ওয়াজ রাজীব গান্ধী। দ্য 52nd Amendment Act to the Constitution added 10th schedule which laid down the process by which legislature may be disqualified on grounds of defection.
which among the following is not a member of the two house of the country, মানে টু হাউস অফ দ্য পার্লামেন্ট, সরি পার্লামেন্ট হবে। প্রাইম মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, প্রেসিডেন্ট না রেলওয়ে মিনিস্টার? তো এটা উত্তর হবে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট দেখো, পার্লামেন্ট বললে আমি কি বুঝবো? পার্লামেন্ট বললে বুঝবো মানে টু হাউস অফ দ্য কান্ট্রি, সরি এখানে অ্যাকচুয়ালি ঠিকই বলেছে কান্ট্রি, মানে পার্লামেন্ট বলতে বুঝবো লোকসভা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। লোকসভা হলো লোয়ার হাউস, রাজ্যসভা হলো আপার হাউস, আর প্রেসিডেন্ট। কোনো বিল তুমি লোকসভা রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করতেই পারো, এটা কখন একটা পরিণত যখন প্রেসিডেন্ট সিগনেচার করে, সাইন করে, কারণ পার্লামেন্টই তো, প্রেসিডেন্টই তো পার্লামেন্ট। এখানে টু হাউস মিনস লোকসভা রাজ্যসভা। তো উত্তর এখানে কিন্তু হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। Which of the following is a feature of federal government? এর মধ্যে কোনটা ফেডারেল গভর্নমেন্ট বিল, যদি আমি বলি ফেডারেল গভর্নমেন্ট, এখানে যদি আমি বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা ফিচার, সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, সুপ্রিমেসি অফ দ্য জুডিশিয়ারি, ডিভিশন অফ পাওয়ার বিটুইন ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, না স্টেট সিঙ্গেল সিটিজেনশিপ? Which of the following is the feature of federal government? বলো। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে আমি কি বলবো? বলেই দিলাম ডিভিশন অফ পাওয়ার বিটুইন ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, যখন ক্ষমতা বন্টন হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ফেডারেল স্ট্রাকচার কিন্তু ইউনিটারি বায়াস, এই জন্য আমাদের সংবিধান কিন্তু ইউএস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই সরি কানাডা থেকে নেওয়া হয়েছে, নট ইউএস। ওখানে কিন্তু প্রভিন্সগুলো যথেষ্ট ক্ষমতাবান, ঠিক আছে? দ্য মেন ফেডারেল ফিচার, যুক্তরাষ্ট্রীয় যে ফিচার of the constitution are written constitution, supremacy of power of the constitution, rigid constitution, division of powers between federal and state government, independent judiciary, bicameral legislature and dual government policy. Niti Aayog has been formed to replace which of the following institution? কোন ইনস্টিটিউশনকে রিপ্লেস করে নীতি আয়োগ আনা হয়েছে? প্ল্যানিং কমিশন, IRDA, আচ্ছা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, না ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি? তো উত্তর হবে নীতি আয়োগ হ্যাজ বিন ফর্ম টু রিপ্লেস অফ হুইচ অফ দ্য ফলোইং, বলে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে, ঠিক আছে? Which of the following fundamental right in the Indian Constitution prohibit trafficking, forced labor and child working under 14 years of age? বলছে এর মধ্যে কোন মৌলিক অধিকারের মাধ্যমে যে মানব পাচার, ফোর্সফুল লেবার, জোর করে ইচ্ছা বিরুদ্ধে কাজ এবং 14 বছর নিচে বাচ্চাকে যেখানে ওয়ার্কিং মানে কাজ করানো, এটা মূলত নিষিদ্ধ, ফরবিডেন, যেটাকে এনসিএল করছে, এটা হবে না। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, নাকি রাইট টু ফ্রিডম রিলিজিয়ান? তো আমি বলেই দিয়েছি এটার উত্তর কি হবে। তো রাইট এগেনস্ট, শোষণের বিরুদ্ধে অধিকার। এবার তোমরা আমাকে বলো যে শোষণের বিরুদ্ধে অধিকার আমরা যেটা পড়েছি 23-24, তো 23 এবং 24-এর মধ্যে কোন আর্টিকেলটা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলেছে, মানে এই আর্টিকেলটা মানে এইটা মেনশন করেছে? রাইট টু ইকুয়ালিটি তোমরা জানো 14 to 18, আমি আবার রিপিট করছি 14 to 18, রাইট টু ফ্রিডম 19 to 22, রাইট টু এগেন্স্ট এক্সপ্লয়টেশন হলো তোমার 23-24, আর রাইট টু ফ্রিডম রিলিজিয়ান 25 to 28, কালচার এডুকেশন রাইট হলো 29 to 30।
ঠিক আছে, তো উত্তর হয়ে গেল এখানে অপশন সি। হাউ মেনি টাইপ অফ রিটস আর দেয়ার ইন আওয়ার কনস্টিটিউশন? আমাদের দেশে কত ধরনের রিটের কথা মেনশন করা আছে? দেয়ার আর 5 রিট, 4, 3, 2। তো মনে রাখতে হবে 5। হেভিয়াস কর্পাস, ম্যান্ডারমাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি অ্যান্ড প্রহিবিটেড। হাউ মেনি টাইপস অফ রিট ইন আওয়ার কনস্টিটিউশন? বলবে 5। In the Indian Constitution, the method of election of president has been taken from which country? আমাদের দেশে যে রাষ্ট্রপতিকে যে ইলেকশন, রাষ্ট্রপতি ভোট, এটা কোন, এই যে প্রসেসটা, মেথডটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, ইউএসএ, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? বলো। In Indian Constitution, the method of election of president, কার তত্ত্বাবধানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার? তো আয়ারল্যান্ড। The method of election of president has been taken from Irish Constitution. খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। Which of the following are constitution of Indian Parliament? বলো। পার্লামেন্ট আমি একটু আগে বলছিলাম, the President of India, the Council of States, the House of the People. আচ্ছা, আজকে যারা প্রথম ক্লাস করছো অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে আগামীকাল সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেবো উইকলি বেসিসে, অবশ্যই করে তোমার প্লে লিস্টও পেয়ে যাবে। তো অবশ্যই আমি বলেছি পার্লামেন্টটাই যদি বলি আমি, লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট। লোকসভা দিয়ে পাস হতে পারে যে কোনো বিল, রাজ্যসভা দিয়ে পাস, কিন্তু যখন প্রেসিডেন্ট ওটাকে সিগনেচার করবে বা সাইন করবে তখন ওটা অ্যাক্টে পরিণত হবে। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম লেজিসলেটিভ বডি অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। দ্য পার্লামেন্ট ইজ কম্পোজড অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হাউসেস। ইট ইজ দ্য বাইক্যামেরাল অফ 2 হাউস, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? Any doubt, any query? Which of the following was the chairman of drafting committee? এর মধ্যে কে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান? N.H. Kanjuru, B.R. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়াঙ্গার। তোমরা এটা জানো, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি এটা এস্টাবলিশ হয়েছিল 29 আগস্ট 1947। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী 6 ডিসেম্বর 1946 এস্টাবলিশ হয়েছিল। ফার্স্ট মিটিং হয়েছিল 9 তারিখে এবং রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছিলেন 11 তারিখে 1946-এ। আর তোমরা এটাও জানো 9 তারিখে মানে যদি বলো ইনারগাল প্রেসিডেন্ট হিসাবে জয়েন করেছে সচিনন সিনহা, আর 11 তারিখে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট, তার ভাই হরেন্দ্র কুমার মুখার্জি, আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। এখানে 7 জন মেম্বার ছিলেন। ঠিক আছে, সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। সংবিধান কবে বলবৎ হয়েছিল? 26শে জানুয়ারি 1950। তাকে পুরো ইনফরমেশন আমি বলে দিয়েছি। Which of the following writ issued by higher court? এর মধ্যে কোন লেখ জারি করতে পারে হায়ার কোর্ট আস্কিং দ্য লোয়ার কোর্ট? লোয়ার কোর্টকে জিজ্ঞাসা করতে পারে টু সেন্ড দ্য রেকর্ড অফ দ্য পার্টিকুলার কেস। তুমি হায়ার কোর্টকে লোয়ার কোর্ট বলছে ভাই তুমি এই কেসের রেকর্ডটা আমার কাছে পাঠাও, ব্যাক করো। ঠিক আছে, কেস টু ইট অন দ্য গ্রাউন্ড দ্যাট ইজ নট কম্পিটেন্ট টু ডিসাইড দ্য কেস। তুমি ইউ আর নট কম্পিটেন্ট টু ডিসাইড দিস কেস, তুমি কম্পিটেন্ট নয় এই কেসটা ডিসাইড করার। এটা কোন রিট জারি করতে পারে হায়ার কোর্ট লোয়ার কোর্টের এগেনস্টে? হেভিয়াস কর্পাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি না ম্যান্ডারমাস? আমি শুরুতেই বলেছিলাম, দেখো যখন
হেভিয়াস ম্যান্ডারমাস যখন তুমি বলো না পরমাদেশ, তখন কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র জুডিশিয়ারি নন, নন জুডিশিয়ারি বডির কোনো জাজমেন্ট বা কোনো অ্যাকশনের এগেনস্টে কিন্তু জুডিশিয়ারি একটা জাজমেন্ট দিতে পারে। বাট এক্ষেত্রে সার্টিওয়ারি প্রহিবিটের ক্ষেত্রে কিন্তু অনলি ফর শুধুমাত্র জুডিশিয়ারির এখানে জাজমেন্ট দিতে পারে। এক্ষেত্রে সার্টিফাইড জ্ঞাত হওয়া, উত্তর এখানে কি হবে? অপশন সি। এটা জাজমেন্টের পরে বলে, আর যখন প্রহিবিট বলবে মানে জাজমেন্টের পরে, বিফোর দ্য জাজমেন্ট। স্টপ ইট রাইট নাও, ইমিডিয়েট কেসটা মুভ করো। তো জ্ঞাত হয় এবং সেটাকে আমি রিভিউ করতে পারি। ঠিক আছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু রিট ফর এনফোর্সমেন্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইট conferred by part 3 of Indian Constitution under Article 32. এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্ন যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। হেভিয়াস কর্পাস, ম্যান্ডারমাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি, প্রহিবিটেড, এই আর্টিকেলগুলোর সাথে একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে, মেন ব্যাপারটা বুঝতে হবে। না বুঝতে গেলে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নে অ্যান্সার করতে পারবে না। কনসেপ্ট যদি না ক্লিয়ার করতে পারো আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? লজ্জা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমাদের যা কিছু ডাউট, যা কিছু তোমাদের কোয়েশ্চেন্স, তোমরা নির্ভয় আমাকে করতে পারো এখনই। ঠিক আছে? আজকে আর প্রশ্ন আমি নিয়ে গেলাম না, এই অবধি রইল। অবশ্যই করে বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব শেয়ার করো। আর এই যে আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো, অরিজিৎ বসু চৌধুরী বলে সার্চ করবে। এছাড়া তোমরা আমাকে যদি কোনো কোয়ারি থাকে তোমরা কল করতে পারো 9163719631 এই নাম্বারে। ঠিক আছে? এই বলে আছে ক্লাস আমি এখানেই এন্ড